হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল 9টা। বাইরে ভীষণ সুন্দর রোদ উঠেছে, আর আমি যে গাছগুলো কয়েকদিন আগে লাগিয়েছিলাম প্রত্যেকটা গাছে দেখছি ছোট্ট ছোট্ট কড়ি এসেছে। চলুন তাহলে বাইরেটা একটু ঘুরে আসি। আর এই গাছগুলো লাগানোর পর থেকেই সকালে উঠেই আমার কাজ হয় গাছগুলোকে একটু দেখি কতটা বড় হলো আর কি কি ফুল আসলো গাছে। কারণ এখন তো সামার, বাইরে বেরোনোর জন্য আর ভয় পেতে হয় না শীতের সময় যে ভয়টা আমরা পেয়ে থাকি। আর এই ফ্ল্যাগটাকে আনা হয়েছিল 4 জুলাইয়ের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য। আমরা তো অনুষ্ঠান সেরে চলেও এসেছি, কিন্তু এই ফ্ল্যাগটা নিতে আমরা ভুলে গিয়েছিলাম। তো সেই জন্য ও আবার ফ্ল্যাগটাকে নিয়ে এসে বাইরে রেখে দিয়েছে। চলুন তাহলে বাইরে অনেকক্ষণ থাকলাম, এবার ঘরের দিকে যাওয়া যাক। আর এর আগের দিন যে মাছগুলোকে ধরে নিয়ে এসেছিলাম, আজকে সেগুলোর মধ্যে থেকেই দুটো ভাবছি রান্না করব। সেদিন তো ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই মাছগুলোকে আর পরিষ্কার করে রাখা হয়নি। ঠিক যেভাবে ধরে নিয়ে এসেছিলাম সেইভাবেই রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজের মধ্যে। আর যাওয়ার সময় আমরা একেবারে ডিপ ফ্রিজটা পরিষ্কার করে রেখে গেছিলাম এটা ভেবে যে হয়তো আমরা অনেক মাছ নিয়ে আসবো, তাও এখনও ফ্রিজে অনেক জায়গা রয়েছে। তো সকাল সকাল আগে মাছটাকে বের করে রাখলাম, এবার সমস্ত কাজ সেরে তারপরে আসবো রান্না করতে, ততক্ষণে বরফটাও ছেড়ে যাবে। চলুন তাহলে বসে আগে চাটা খেয়ে নেওয়া যাক। বাইরে যেরকম চড়া রোদ দেখা যাচ্ছে, গরমটাও ঠিক পড়েছে এই কয়েকদিন সেরকমভাবে। এখন তো আবার কয়েকদিন সূর্য অস্ত যেতে যেতে রাত 9টা, আর দুপুর 12টা থেকে এই রোদটা চলে আসে সরাসরি একেবারে আমাদের রান্নাঘরে আর বসার জায়গাটাতে। আর সেই জন্যই এই কয়দিন একটু রোদের সঙ্গে তাল মিলিয়ে তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করি, যাতে করে ওই দুপুরে রোদটা আমাকে আর ধরতে না পারে। তো আজও ঠিক সেরকমভাবেই তাড়াহুড়ো করে চলে এসেছি রান্নাঘরে, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেওয়ার জন্য। মাছ দুটোর আঁশ তো প্রথমেই ছাড়িয়ে নিয়েছি, তবে যেটা দেখলাম আমাদের দেশের ইলিশ মাছের আঁশগুলো একেবারে যে ছোট ছোট হয়, এই ইলিশ মাছের আঁশগুলো একটুখানি বড় বড়। আর যেহেতু ধরে নিয়ে এসেছি টাটকা মাছ, সেই জন্য ভাবলাম আপনাদের সামনেই ভ্লগ করতে করতে মাছটাকে কাটা যাক। কাটার সঙ্গে সঙ্গেই তো প্রচুর পরিমাণে বেরোচ্ছে রক্ত, তার উপরে এত বড় মাছ ছিল। আর এত বড় মাছ তো কাটা কখনোই অভ্যেস নেই। একদিকে ভাবছি হাত কেটে না যায়, আরেকদিকে ভাবছি ভেতরে তো অনেক বড় ডিম রয়েছে। তো যাই হোক, অনেক কষ্ট করে চেষ্টা করছিলাম এটাকে কাটার, দেখা যাক শেষমেশ কী হয়। দেশে যখন ছিলাম তখন তো বেশিরভাগ সময় মাছটা হয়তো মা কাটতো, না হলে বাজার থেকে কোনো কাকু কেটে দিত। আজকে সেই সমস্ত কাকু আর মায়ের কথা মনে পড়ছে। সত্যি মাছ কাটা অনেকটাই কষ্টকর। তবে ভেবেছিলাম এই মাছটার পেটের ভেতরে হয়তো বেশি ডিম হবে, কারণ এই মাছটা সাইজে একটু বড় ছিল। কিন্তু কাটার পরে দেখলাম যে অতটাও পরিমাণে ডিম ছিল না ওটাতে। এরপরে ছোট মাছটা ধরেছি, কিন্তু ঠিক উল্টো হয়েছে, ছোট মাছটাতে বেশি পরিমাণে ডিম ছিল, আর বড় মাছটাতে তুলনামূলক একটু কম ছিল। এটার থেকে অবশ্য অতটা রক্ত বের হয়নি, এটা বেশ ভালোই ছিল, আর কাটতেও আমার সুবিধে হয়েছে। মাছগুলোতে এত পরিমাণে ডিম হয়ে গেছে, ভাবছি রান্নার পরে এগুলোতে টেস্ট হবে কি না হবে। কারণ যে সমস্ত ইলিশ মাছে দেখেছি ডিম হয়ে যায়, সেই মাছগুলো আর অতটা টেস্ট হয় না। তো দেখা যাক রান্নার পরে কি হয়। আর এদিকে রান্নার প্রসেসও শুরু করে দিয়েছি। একটুখানি সর্ষের তেলের মধ্যে বেশি করে কয়েকটা কালো জিরে ফোড়ন দিয়ে সেটাকে এখন একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তবে ওয়াশিংটন স্টেটে ইলিশ মাছটা একটু কম পাওয়া যায়। কিছু কিছু ইন্ডিয়ান দোকান বা বাংলাদেশের যে দোকানগুলো আছে সেগুলোতে পাওয়া যায়, তবে ভীষণই কম। তো মাঝে মাঝে যখন ইলিশ মাছ নিয়ে আসি তখন একটা স্টিলের টিফিন বাটি ভীষণ মিস করি। এখানের অবশ্য ইন্ডিয়ান দোকানগুলোতে খুঁজেছি, তবে আমার মনের মতন এখনও পাইনি। তো যাই হোক, এইবার ভাবছি বাড়িতে গেলে একটা স্টিলের টিফিন বাটি অবশ্যই নিয়ে আসবো, বিশেষ করে ইলিশ মাছ ভাপা খাওয়ার জন্য। ওদিকে তো 2 রকমের সর্ষে সঙ্গে পোস্ত দিয়ে সেটাকে ভালো করে বেটে নিয়েছি। আর এদিকে সর্ষের তেলের সঙ্গে যে কালো জিরেটা ফোড়ন দিয়েছিলাম সেটা ঠান্ডাও হয়ে গেছে, আর এখন মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। আজকে যদিও সর্ষে আর পোস্ত দিয়ে ইলিশ ভাপাই হবে, কিন্তু যেহেতু আমার কাছে স্টিলের ঢাকনা দেওয়া বাটি নেই, তো সেই জন্য ওই একই জিনিস আমি একটু অন্য স্টাইলে রান্নাটা করব। এদিকে লবণ আর হলুদ সঙ্গে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। আর এই দুটো মাছের মধ্যে যে বড় পিসগুলো ছিল সেগুলো দিয়ে এটা রান্না করব। কারণ ওর দুটো বন্ধু আছে ঘরের পাশে, আপনাদের মাঝে মাঝেই দেখাই ওই দুজন দাদাকে। তো তাদেরও ভাবছি এখান থেকে দেব, কারণ এত মাছ তো আর একদিনে খাওয়া যাবে না। যদিও বা আমি দুটো মাছ রান্না করছি, এখনও অনেক মাছ রয়েছে ফ্রিজের মধ্যে। আর ওই দুই দাদার তো সময় নেই রান্না করে খাওয়ার মতন, যেহেতু আমি ঘরেই রয়েছি রান্না করছি, সেই জন্যই একটু বেশি করে রান্না
রান্না করছি, যাতে ওই দুই দাদাকেও দিয়ে আসতে পারি। তো যাই হোক, এদিকে রান্না শুরুও করে দিয়েছি, আর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন এই সব কিছু মাছগুলোর সঙ্গে ভালো করে মেখে নেব। এদিকে এটা মাখাও হয়ে গেছে, আর একেবারে শেষের দিকে সর্ষে আর পোস্ত ধোয়া যে জলটা ছিল, সামান্য একটু জল এর মধ্যে ব্যবহার করেছি, একটুখানি কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, আর একটু বেশি করে এখন সর্ষের তেলও দিয়ে দেবো। তো ব্যাস হয়ে গেছে, এটাকে আর কিছু করার নেই, এখন এটা রান্না করার জন্য একেবারে রেডি। এবার এটাকে ফয়েল পেপার দিয়ে ভালো করে আটকে নেব। আমি অবশ্য 2টো কোট ইউজ করেছি। এখন এটাকে একেবারে লো ফ্লেমে প্রায় 30 থেকে 35 মিনিটের মতন ঢেকে রেখে দেব। আর এদিকে যে বাকি মাছটা ছিল সেটাকে এখন লবণ হলুদ মাখিয়ে নেব, গাঁঠি কচু দিয়ে তরকারি রান্না করব। এখানে একটা ইন্ডিয়ান স্টোরে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখেছিলাম প্রথম গাঁঠি কচু। এর আগে কয়েকবার এনে খেয়েছি, তবে এখানকার কচু বা গাঁঠি কচু এগুলোতে কিন্তু ভীষণ টেস্ট, আর খুবই নরম হয়। আমাদের ওখানে যেমন কাঠি কচুটাকে সিদ্ধ করতে হয় বা কচু জাতীয় জিনিসকে একটু সেদ্ধ করতে হয়, এখানে কিন্তু সেদ্ধ করলে একেবারেই গলে যায়। তো সেই জন্যই আমি হালকা করে একটু ভেজে তারপরে রান্না করার চেষ্টা করব, যাতে ঝোলে একটু কম ফোটে আর কি। আর এখন যে বাকি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো এক এক করে ভেজে নেব। এগুলোর মধ্যে বেশিরভাগটাই ওই মাথা, লেজের কাছে যে মাছগুলো থাকে সেইগুলো। ইলিশ মাছ দিয়ে যদিও আরও সুন্দর সুন্দর রেসিপি হয়, কিন্তু এখানে আসার পরে ইলিশ মাছ দিয়ে ওই গাঁঠি কচুর তরকারি বা আলু বেগুন দিয়ে ঝোল এগুলো খেতেই বেশি ভালো লাগে, কারণ এখানে তো সচরাচর পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সেগুলো অনেক টাকা দাম, আর সেরকম টেস্ট হয় না। কারণ আমরা একবার একটা ইলিশ মাছ এখান থেকে কিনেছিলাম, যেটার ওজন ছিল ওই 1 কিলো 200 মতন, যেটা এখানে দাম নিয়েছিল $72 or $5 সম্ভবত, যেটা আমাদের ভারতীয় টাকায় 6,000 থেকে 6,500 টাকা দাম। সেরকম টেস্ট তো ছিলই না, বরং ওপরে আরও লেখা ছিল পদ্মার ইলিশ। তো সেখান থেকেই আমার একটা ধারণা যে এখানকার ইলিশ মাছগুলোতে অত টেস্ট হয় না। দেখা যাক এটা কেমন হয় খেতে। আর এদিকে ঝোলের মধ্যে লবণ হলুদ কাঁচা লঙ্কা আর মাছগুলো দিয়ে ভালো করে ফুটে আসলে যে আলু আর কচুগুলোকে ভেজে রেখেছিলাম সেটা এবার ঝোলের ওপরে দিয়ে দিলাম, আর সবশেষে এটার মধ্যে একটু রাঁধুনি জিরে আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো চলুন, এদিকে আমার রান্নাবান্না একেবারে হয়ে গেছে। গাঁঠি কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঝোল, আর সেই সঙ্গে ইলিশ মাছ ভাপা। আর আমরা নিজেরা খাওয়ার আগে বাটিগুলোকে আলাদা করে দেব, যেহেতু ওই দাদাদেরকে দেব সেই জন্য। আর এটা ছিল ফাইনালি আমার ইলিশ ভাপা। যদিও এটাকে পুরোপুরি ইলিশ ভাপা বলা যায় না, তবুও এটা আমাদের কাছে এক প্রকারের ইলিশ ভাপাই। আর এখন ইলিশ মাছের বাটিটাকেও আলাদা করে দেব। অনেক মাছ রান্না হয়ে গেছে, ভালোই হয়েছে বেশ, ওই দাদারাও খেতে পারবেন, এটা ভেবে ভালো লাগছে। অন্তত কাউকে রান্না করে খাওয়াতে পারছি। এখানে তো সেরকম লোকজনই পাই না যাদেরকে বসে রান্না করে খাওয়াবো। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, আর তার থেকেও বেশি যেটা ভালোবাসি সেটা হলো মানুষজনকে খাওয়াতে। সেই জন্যই হয়তো আমার কাছে মানুষজন নেই। তো যাই হোক, আজকে মাছটা রান্না করার সময় বাড়ির লোকের কথাও ভীষণ মনে পড়ছিল। যদি আমরা সবাই মিলে একসঙ্গে এরকম টাটকা মাছ রান্না করে খেতাম, সেটার আনন্দ হতো আরও দ্বিগুণ। তো এদিকে আপনাদের রোদের কথা বলছিলাম না, এই দেখুন রোদ ঢোকা শুরু হয়ে গেছে, আর সময় হয়ে গেছে দুপুর 12:30 মতন। অন্যান্য সময় তো এই টেবিল চেয়ারে বসে খেতাম, ইদানিং আমরা খাবার দাবার নিয়ে এখান থেকে পালিয়ে যাই অন্য সাইডে। তো আমরাও আমাদের খাবারটা এখান থেকে বেড়ে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যাব। দিন বাড়ার সঙ্গে সঙ্গে রোদ আর গরম সমানে বাড়তে থাকবে। চলুন তাহলে আমাদের এখন খাবার দাবার নিয়ে ওই সাইডে পালিয়ে যাওয়ার পালা। আর আজকের ভ্লগটিও আমি এখানে শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।